হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা 10টি পদ্ধতি নিয়ে আলোচনা করব, যেই 10টি পদ্ধতি অবলম্বন করলে আমরা আমাদের পড়াশোনার যে আগ্রহ আছে সেটাকে কয়েক গুণ বাড়িয়ে নিতে পারি। আমি সুজয় বৈদ্য আলোচনা করব কি করে আমরা আমাদের পড়াশোনার আগ্রহ আরো বেশি করে বাড়াতে পারি। 1 নম্বর হলো মোবাইল সুইচ অফ করে রাখা। পড়াশোনার সময় অনেকেরই আমাদের অভ্যাস থাকে পাশে মোবাইল রেখে দেওয়া। এটা কিন্তু খুবই বাজে অভ্যাস এবং সেটা যদি থাকে তাহলে আমাদের পড়াশোনা কোনো সময়ই হবে না। কেননা মোবাইলে সবসময়ের জন্য একটা না একটা নোটিফিকেশন আসতে থাকবে এবং সেই নোটিফিকেশন আসতে থাকলে আমরা যতই চেষ্টা করি না কেন ওদিকে আমরা তাকাবো না, আমাদের মন ওদিকে যাবেই। যদি কোনো কারণে কোনো ধরনের কোনো এমার্জেন্সি থাকে, যদি দেখা যায় মোবাইল আমার পাশে রাখতেই হবে, হতে পারে বাড়ির কেউ বাইরে গেছে অথবা বাড়ির বাবা মা আমাদের সাথে কথা বলতে চাইতে পারে, এই ধরনের কোনো সিচুয়েশন যদি তৈরি হয়, অথবা কোনো টিচার ফোন করতে পারে, এই ধরনের কোনো সিচুয়েশন তৈরি হলে অবশ্যই বলবো মোবাইলের নোটিফিকেশনগুলো অ্যাটলিস্ট বন্ধ করে রাখতে। কোনো ইউটিউবের অথবা ফেসবুকের নোটিফিকেশন যদি মোবাইল না আসে এবং তার জন্য জানি কোনো ধরনের কোনো ডিস্টার্ব না হয়। এরপরে কেউ যদি কোনো কারণে ফোন করে থাকে তার সাথে অ্যাটলিস্ট কথা বলা যায়, এইটুকু অপশন রেখে দিলেই হবে। এবং সম্ভব হলে সেটাও না করতে পারলে কিন্তু আরো ভালো, কেননা এতে আমাদের মাইন্ড ডিস্ট্র্যাক্ট হবে এবং সেই পুরোনো জায়গায় ফিরে আসতে আমাদের কিন্তু একটা সময় লাগবে। তার জন্য মোবাইল সুইচ অফ করে রাখা সব থেকে ভালো। যদি একান্তভাবে সম্ভব না হয় তাহলে অ্যাটলিস্ট মোবাইলের নোটিফিকেশনগুলো বন্ধ করে রাখা। 2 নম্বর হলো একটা গোল সেট করে রাখা। আমরা যদি দেখা যায় একটা শহরের মধ্যে ঘুরতে থাকি উদ্দেশ্যহীনভাবে, তাহলে এক সময় না এক সময় দেখা যাবে যে আমরা ঘুরে ফুরে সেই পুরোনো জায়গাতেই ফিরে চলে এসেছি, কেননা আমাদের কোনো গোল সেট করা ছিল না। ঠিক একই রকম ভাবে লাইফে যদি আমরা কোনো গোল সেট করে না রাখি তাহলেও কিন্তু আমরা সেই জায়গায় পৌঁছতে পারবো না এবং সেই জায়গায় পৌঁছানোর জন্য যে আগ্রহ সেটাও কিন্তু আমাদের কাছে থাকবে না। সুতরাং গোল সেট করে রাখা একান্ত প্রয়োজন এবং সেই যে গোলটা তুমি সেট করে রেখেছো সেটা কিন্তু বিভিন্ন জায়গায় লিখে রাখা দরকার পড়ে। যেই বইটা তুমি রোজ পড়ো সেই বইয়ের প্রথমেই লিখে রাখা, অথবা যে খাতা নিয়ে তুমি প্রতিদিন কাজ করো সেই খাতার উপরে লিখে রাখা, বাড়ির দেওয়ালে টাঙিয়ে রাখা, বাড়ির বেসিনের সামনে টাঙিয়ে রাখা, যাতে সেই জিনিসগুলো যতবার আমরা দেখবো আমাদের যে গোল সেট আমরা করে রেখেছি সেটা বারবার করে আমাদেরকে মনে করায় যে আমরা কি করতে চাই এবং তার জন্য আমাদের কি কি করতে হবে। 3 নম্বর হলো ব্রেক নেওয়া। আমাদের অনেকেরই অভ্যাস থাকে যে টানা পড়তে আমাদের একটু অসুবিধা হয়। এর জন্য সব থেকে ভালো টানা যদি আমরা 20 মিনিট অথবা 30 মিনিট পড়লাম, তারপরে 5 মিনিটের জন্য আমরা একটু রিফ্রেশ হয়ে নিলাম, একটু হেঁটে নিলাম অথবা চোখে মুখে একটু জল দিয়ে নিলাম, একটু জল খেয়ে নিলাম, নিজেকে একটু ফ্রেশ করে নিলাম, তাহলে আরেকবার যখন আমরা পড়তে বসবো আমাদের কনসেন্ট্রেশন কিন্তু আর একটু ভালো হবে। এর মানে এই নয় যে 30 মিনিটের মধ্যেই আমাকে ব্রেক নিতে হবে। যদি দেখা যায় যে এমন কোনো কাজ করছি তাতে আমরা অনেক বেশি ইনভলভ হয়ে আছি, সেই 30 মিনিটটা কোনো কারণে কোনো একদিন 1 ঘন্টাও হতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু কোনো সময় যদি দেখা যায় যে একটু বোর লাগছে, মাঝে মধ্যে ব্রেক নেওয়া না কিন্তু একান্ত প্রয়োজন হয়ে পড়ে এবং সেটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই জরুরি একটা জিনিস। 4 নম্বর হলো আমরা যখন ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে এবার দেখা গেল আমরা ফ্রেশ হয়ে পড়াশোনা শুরু করব। আমাদের যে পড়াশোনা করার আগে আমাদের ঠিক করে নিতে হবে যে আমাদের যে যে কাজ আছে অর্থাৎ হোমওয়ার্ক রয়েছে তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ কোনটা, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেই কাজটি আগে করে নাও। কেননা দেখা যাবে যে সেই কাজটি যদি আমি ফেলে রাখি সারা দিন ধরে সেই কাজটি আমাকে হেডেক দেবে এবং সেই হেডেক দেওয়ার জন্য দেখা যাবে বাকি অন্যান্য কাজ ঠিকঠাক মতন ভাবে হবে না। এর জন্য সব থেকে বাজে যে কাজটি রয়েছে, বাজে মিন্স বলছি, তোমার সব থেকে করতে যেই জিনিসটা খারাপ লাগে সেই কাজটি আগে করে নাও। যদি দেখা যায় যে ম্যাথ তোমার করতে ভালো লাগে না তাহলে ম্যাথামেটিক্সের কাজটি আগে করে নাও। যদি দেখা যায় যে হিস্ট্রি ভালো লাগে না তাহলে হিস্ট্রিটা আগে করে নাও, তাহলে সেই কাজটি করার জন্য পর্যাপ্ত হাতে সময়ও থাকবে এবং আমাদের যে সারাদিনের হেডেকটা ছিল যে হিস্ট্রি পড়তে হবে এই ধরনের কোনো একটা ভয় হয়তো আমাদের মনের মধ্যে থাকতে পারে, সেই জিনিসটাও কিন্তু কেটে যাবে, যার ফলে বাকি কাজগুলো অনেক স্মুথলি আমাদের হয়ে যাবে। 5 নম্বর হলো যে কোনো জিনিস টার্গেট করা হবে সেই জিনিসটাকে ভাগ করে নেওয়া। ধরে নিলাম যে আমরা কোনো একটা জিনিস টার্গেট করেছি, একটা চ্যাপ্টার আজকে শেষ করব। এখন সেই চ্যাপ্টারটা দেখা যাবে যে অনেকটা বড় রয়েছে, সব থেকে ভালো হয় সেই চ্যাপ্টারটাকে 3 ভাগে অথবা 4 ভাগে ভাগ করে নেওয়া। বিশেষ করে কোনো একটা দিনে যদি আমরা খুব বড় একটা টার্গেট নিয়ে থাকি সেই ক্ষেত্রে ওই 3 ভাগে অথবা 4 ভাগে যদি আমরা ভাগ করে নিই এবং 3-4 ভাগের জন্য যদি আমরা আলাদা আলাদা একটা স্লট ঠিক করে নিই তাহলে কিন্তু কাজটা আমাদের ছোট মনে হবে এবং যার ফলে সেটা অ্যাচিভেবল মনে হবে। নাহলে বড় যদি কোনো কাজ আমরা টার্গেট নিই এবং সেই কাজটা যদি আমাদের অতিরিক্ত বড় মনে হয় তাহলে অনেক সময় সেই জিনিসটা শুরু করতেই মন চায় না। সুতরাং সেই কাজগুলোকে যদি আমরা ভেঙে নিই তাহলে অ্যাটলিস্ট অ্যাচিভেবল মনে হবে এবং আমরা কিন্তু সেটা ফুলফিল করার চেষ্টা করতে পারবো। 6 নম্বর হলো একই সময়ে
যে কোনো কাজ করা। আমরা কিন্তু আমাদের নেচারের মধ্যেও দেখতে পাই যে বিভিন্ন পশু পাখি রয়েছে যারা একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই কিন্তু তারা ডাকা শুরু করে, অথবা কোনো কুকুরকে যদি আমরা দেখা যায় যে 3টের সময় খাবার দিই, তাহলে ও প্রতিদিন ওই 3টের সময় আসবে আমার কাছে খাবার নেওয়ার জন্য। এখন কুকুরের হাতে তো ঘড়ি পড়া নেই, তাহলেও সে কিভাবে বুঝতে পারছে যে এখন 3টে বেজে যাচ্ছে? অ্যাকচুয়ালি আমাদের একটা বায়োলজিক্যাল ক্লক থাকে, সেই ক্লকটা কিন্তু আমাদের নেচার অনুযায়ী চলে। তা আমরা যদি প্রতিদিন একটা সেম টাইমেই সেই পড়াশোনা করতে থাকি, তাহলে সেই সময়টা যখন আসবে আমাদের ব্রেন আমাদেরকেই বলে দেবে যে এখন পড়াশোনার সময় এসছে, এবং ব্রেনও সেইভাবে সেই সময় পড়াশোনার জন্য কনসেন্ট্রেট করতে রাজি থাকবে। সুতরাং একটা নির্দিষ্ট সময় পড়াশোনা করতে বসা খুব জরুরি হয়ে পড়ে এবং আমাদের কাজটাও খুব সহজ হয়ে যায়। 7 নম্বর বলবো বি হেলদি, মানে হেলদি থাকা, হেলদি ফুড খাওয়া একান্তভাবে জরুরি। যে কোনো জিনিস যদি আমরা কিনি তাহলে দেখিয়ে তার একটা ফ্রি মেনটেনেন্স পিরিয়ড থাকে। যখন আমরা একটা ফ্রিজ কিনি হয়তো দেখা যায় যে 3 বছর ফ্রি মেনটেনেন্স পিরিয়ড, কোম্পানি বলে থাকে যে 3 বছর ধরে কোনো প্রবলেম হলে আমরা সারিয়ে দেবো। একটা গাড়ি কিনলে দেখা যায় তারাও 3 বছর অথবা 5 বছর হয়তো একটা ফ্রি মেনটেনেন্স পিরিয়ড দিল, কেননা কোম্পানিও জানে ওই 3 বছর অথবা 5 বছরের মধ্যে ন্যাচারালি কোনো ধরনের কোনো সমস্যা আসে না, কিছু এক্সেপশনাল ঘটনা ছাড়া। এবার আমাদের বডিরও একটা কিন্তু ফ্রি মেনটেনেন্স পিরিয়ড আছে, সেটা মোটামুটি রকম ভাবে দেখা যায় 30 বছর থেকে 35 বছর। এখন আমরা ওই 35 বছরের মধ্যে আমাদের শরীরের উপর যতই অত্যাচার করি না কেন, তার যে এফেক্ট আছে সেই এফেক্ট বাইরে বেরোয় না। তার মানে এই নয় যে সেটা আমাদের শরীরের কোনো ক্ষতি করছে না, এর যে এফেক্ট গুলো আছে সেই এফেক্ট গুলো কিন্তু ওই 35-40-এর পরেই দেখা যায়, এবং সেটা আমাদের লাইফের একটা বড় অংশ সময় পরবর্তীকালে শেষ করে দেবে। এবং আমি যদি দেখা গেল যে পড়াশোনা করতে গিয়ে এতই ব্যর্থ হয়ে পড়লাম যে আমরা শরীরের দিকেই নজর দিলাম না, এবং যখন আমার কেরিয়ার শুরু হলো, আমার কাছে টাকা আসা শুরু করলো, তখন দেখা গেল যে সেই টাকা আমাদের ডাক্তারের পেছনেই খরচা হয়ে যাচ্ছে। সুতরাং সেই টাকা থাকার কিন্তু খুব একটা মানে থাকে না। তার জন্য হেলথের উপর নজর দেওয়া একান্ত প্রয়োজন। তার সাথে সাথে আরও একটা জিনিস, যে আমাদের যদি হেলথ ভালো থাকে তাহলে ছোট ছোট যে ইস্যুগুলো আছে, যেমন জ্বর হওয়া, সর্দি কাশি, এই ধরনের সমস্যা যেগুলো আমাদের লেগে থাকে, এই ধরনের সমস্যা থেকেও কিন্তু আমরা অনেকটাই বেঁচে থাকতে পারবো, এবং যার ফলে ওর পেছনে যে সময়টা আমাদের নষ্ট হতে পারতো সেখান থেকেও আমরা বেঁচে থাকতে পারবো, এবং আমাদেরও কিন্তু একটা টাইম সেভ হবে। এছাড়াও আমাদের যদি শরীর ভালো থাকে তাহলে আমাদের মন ভালো থাকবে, এবং পড়াশোনার প্রতি দেখা যাবে আমাদের একটা যে আগ্রহ থাকে সেটাও ঠিকঠাক রকম ভাবে হবে। 8 নম্বর বলবো নিজেকে রিওয়ার্ড দেওয়া। ছোট ছোট রিওয়ার্ড অথবা বড় রিওয়ার্ড যে কোনো কাজের ভিত্তিতে দেওয়া কিন্তু একান্ত প্রয়োজন। আমি আজকের দিনে একটা টার্গেট ফুলফিল করলাম যে আমি আজকে দুপুর পর্যন্ত এই পড়াটা করব এবং সেটাকে ঠিকঠাকভাবে কমপ্লিট করব। যদি কমপ্লিট করতে পারি তাহলে আমি আধ ঘন্টা টিভি দেখতে পারবো, অথবা অন্য কোনো রিওয়ার্ড নিজেকে দেওয়া, যে কাজটা করতে আমি ভালোবাসি, ধরে নিলাম আমি বন্ধুদের সাথে আড্ডা মারতে পারবো। এই ধরনের রিওয়ার্ড কিন্তু নিজেকে দেওয়া একান্ত প্রয়োজন। তাহলে আমার ব্রেন বুঝতে পারবে যে আমি যদি এই কোনো একটি কাজ কমপ্লিট করি তাহলে তারপরে আমি একটা রিওয়ার্ড পাবো। এছাড়াও আমরা বড় টার্গেটের জন্য কোনো বড় রিওয়ার্ডও কিন্তু ঠিক করতে পারি। যেরকম আমি যদি এই ক্লাস 9-এ যদি দেখা যায় যে 95% পাই, 90% পাই, যে যার যোগ্যতা অনুযায়ী ঠিক করে নেবে যে কত পার্সেন্ট পেলে আমি নিজেকে এই একটা বড় রিওয়ার্ড দেবো। সেটা বাড়ির তরফ থেকে হতে পারে বা নিজের তরফ থেকে হতে পারে। তাহলে এই ধরনের রিওয়ার্ড যদি নিজেকে দিই, ব্রেনও সেইভাবে কাজ করবে, এবং কাজ করলে কিন্তু আমাদের যে আউটকাম আছে সেটাও ভালো হওয়ার সম্ভাবনা থাকে। 9 নম্বর হেলদি কম্পিটিশন। আমাদের বন্ধু বান্ধবের সাথে একটা হেলদি কম্পিটিশন থাকা একান্ত প্রয়োজন। যারা যারা কোটা ফ্যাক্টরি দেখেছে তারা কিন্তু দেখতে পাবে যে দুজন ক্যারেক্টার ছিল, যে দুজন ক্যারেক্টারের মধ্যে তারা একটা হেলদি কম্পিটিশন কিন্তু সবসময়ের জন্য করতো, এবং একে অপরের সাথে সাথে হেল্পও করতো কি করে একে অপরের ডেভেলপমেন্টে তারা আসতে পারে। তার সাথে সাথে তাদের দুজনের মধ্যে একটা ছোট্ট কম্পিটিশনও চলতো যে কে কার থেকে ভালো রেজাল্ট করতে পারে। এই ধরনের ছোট ছোট কম্পিটিশন যেগুলো হেলদি হবে, সেই হেলদি কম্পিটিশন করলেও কিন্তু আমাদের যে আউটকাম আছে, যে রেজাল্ট আছে, সেই রেজাল্ট ভালো হওয়ার সম্ভাবনা থাকে। কেননা আমি যদি আরেকজনের সাথে কম্পিটিশন করি এবং সেই কম্পিটিশনে যদি দেখা যায় যে সে অনেক বেশি করে এফোর্ট দিচ্ছে, এবং তখন আমার মনও বলবে যে আমিও তার মতন ভাবে এফোর্ট দিই এবং আমার যে রেজাল্ট আছে সেটাও আমি ভালো করার চেষ্টা করি। আর সবার শেষে বলবো যে গ্রুপ স্টাডি একটা খুব ভালো জিনিস যদি সেটাকে সঠিকভাবে ইউজ করা যায়। যদি সেটাকে সঠিকভাবে ইউজ না করা যায় তাহলে কিন্তু এটা সব থেকে খারাপভাবে কাজ করে। কেননা দেখা গেলো কয়েকজন মিলে আমরা পড়াশোনা করছি এবং যে কোনো একটা প্রবলেম সলভ করছি, এবং তার মধ্যে কোনো একজন ব্যক্তি আছে যার পড়াশোনায় একেবারেই মন নেই, সেই দিনের জন্য না, এমনিতেই তার মন নেই পড়াশোনায়, তাহলে কিন্তু সেই একজন ব্যক্তি পুরো সিস্টেমটাকে খারাপ করে দেবে। এর জন্য একই ধরনের মেন্টালিটির লোক যদি এক জায়গায় হয়ে পড়াশোনা করা যায়, সেটা কিন্তু একটা হেলদি কম্পিটিশনও তৈরি করবে। এছাড়াও একে অপরের প্রবলেম সলভিং এও তারা কিন্তু কাজ করতে পারে। এই ছিল আমার তরফ থেকে 10টি পয়েন্ট, যে 10টি পয়েন্ট মেনে চললে কারো ক্ষেত্রে কম, কারো ক্ষেত্রে বেশি, একটু হলেও কাজে আসবে বলে আমি আশা করতে পারি। সুজয় বৈদ্য, সাইনিং অফ।